সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী যুবদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, প্রিয় যুব ভাই ও বোনেরা, আমার উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার জীবনের সব থেকে সুন্দর সময় তিনি কারাগারে কাটিয়েছেন অথবা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছেন। কি কারণে? একটাই কারণ, বাংলাদেশের মানুষকে তিনি একটি স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আর স্বাধীন রাষ্ট্র তিনি উপহার দিতে চেয়েছিলেন। এবং তার এই সংগ্রামের মধ্য দিয়েই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি, একটি জাতি হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছি বা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। আমি সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতাদের প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমার মা, আমার ভাইয়েরা এবং আত্মীয় পরিবার পরিজন এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি সহ যারা জীবন দিয়েছেন, তাদের সকলের কথা আমি স্মরণ করছি। আমাদের স্বাধীনতা অর্জন, জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এই ছাত্র এবং যুব সমাজই অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমাদের প্রতিটি অর্জনের পিছনে যুবদের অনেক অবদান রয়েছে। মাত্র 54 বছর বয়সে কিন্তু জাতির পিতাকে আমাদের ছেড়ে চলে যেতে হলো, সেটাও ঘাতকের নির্মম বুলেটের আঘাতে। তিনি এই রাষ্ট্রটা স্বাধীন করে দিয়েছিলেন যেন বাংলাদেশের প্রতিটি মানুষ সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়। একটা দেশ সদ্য স্বাধীনতা প্রাপ্ত, একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন। একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ, কোনো রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, যুদ্ধে সমস্ত দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়েছে, মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে। 1 কোটির উপর মানুষ শরণার্থী, 3 কোটি মানুষ গৃহহারা, তার উপর নির্যাতিত মা বোন এবং স্বজনহারা পরিবারগুলিকে পুনর্বাসন, পাশাপাশি একটি স্বাধীন রাষ্ট্রের সকল অবকাঠামো তৈরি, আইন তৈরি এবং 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান দিয়ে গেছেন, যে সংবিধানেও এদেশের যুবকদের অধিকারের কথা, কর্মসংস্থানের কথা, সব সেগুলি কিন্তু রয়ে গেছে, সেখানে আছে। কাজেই বাংলাদেশটাকে গড়ে তোলার ক্ষেত্রেও যুবকদের যত অবদান রয়েছে এবং তারাই পারে। একটি দেশকে গড়ে তুলতে হলে যে বয়সটা সব থেকে দরকার, সেটা তো সেই যুবকদেরই বয়স। এই যুব বয়সটাই হচ্ছে সব থেকে একটা বয়স যখন সব কিছু স্বচ্ছভাবে চিন্তা ভাবনা করে তাদের জ্ঞান মেধা দিয়ে একটি দেশকে গড়ে তোলা যায়। আমাদের দুর্ভাগ্য, 75 জাতির পিতাকে হত্যার পর যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা এসেছিল,
তারা আমাদের ছাত্র এবং যুবদেরকে বিভ্রান্তি পথে পাঠিয়েছিল। মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে, অর্থ তুলে দিয়ে তাদেরকে তাদের অবৈধভাবে ক্ষমতা দখলকে নিষ্কণ্টক করবার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আবার অপরদিকে আমাদের যারা যুব সমাজ, যারা আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করতো, নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে, গুম করেছে। মুক্তিযোদ্ধা তাদেরকে হত্যা করেছে, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছে, যে কারণে ৭৫-এর পর ৯৬ পর্যন্ত বাংলাদেশ কিন্তু এক কদম এগোতে পারেনি। অথচ আমাদের ভালো সম্ভাবনা ছিল, কারণ আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, বাংলাদেশ একটি দেশ যে দেশে সবথেকে বেশি তরুণ প্রজন্ম রয়েছে এবং যারা সত্যিকারভাবে একটা সুযোগ করে দেশকে দিতে পারে, কাজ করতে পারে। কাজে জাতির পিতাও সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের যুব সমাজকে সুপ্রশিক্ষিত করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং শিক্ষা দীক্ষার উপর সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। যে আদর্শটা নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন এবং দেশের মানুষের আর্থসামাজিক উন্নতির জন্য যে কাজগুলি করেছে সে তো সম্পূর্ণ করে যেতে পারেননি। যদি তিনি বেঁচে থাকতেন, ৭৫ 15ই আগস্টের ঘটনা যদি বাঙালি জীবনে না ঘটতো, তাহলে স্বাধীনতার 10 বছরের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে পারত। এবং সেইভাবেই তিনি পরিকল্পনা নিয়েছিলেন এবং কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছিলেন। স্বাধীনতা পরাজিত শক্তি এবং যারা হানাদার বাহিনীর দোসর, তাদের চাটুকার, খোসামদি, তুষামদি যারা, তারাই কিন্তু জাতির পিতাকে হত্যা করে অগ্রযাত্রাটা ব্যাহত করে। কিন্তু সেই জাতির পিতার হত্যার প্রতিবাদে যারা প্রতিরোধ গড়ে তুলেছিল, তারাও কিন্তু যুব সমাজই সবার আগে এগিয়ে এসেছিল। কাজে আমাদের সবসময় একটা লক্ষ্য যে জাতির পিতার যে আদর্শ, সেই আদর্শ সামনে নিয়ে আমাদের যুব সমাজকে আমরা গড়ে তুলব এবং প্রজন্মের পর প্রজন্ম তাদেরকে আমরা গড়ে তুলব, যে এই বাংলাদেশটা যেন একটি স্বাধীন দেশ হিসেবে মর্যাদা নিয়ে বিশ্বে এগিয়ে যেতে পারে। আর সেই সাথে আমাদের দেশটা যেন আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদাশীল হয়। কাজে আমি প্রতিটি যুব সমাজকে এই আহ্বানই করব, কারণ এই বয়সটাই হচ্ছে কাজের বয়স, চিন্তার বয়স, মেধা বিকাশের সময়। এবং আমরা আওয়ামী লীগ যখন সরকার এসেছি, আমরা কিন্তু কর্মসংস্থানের দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আপনারা যদি একটু দেখেন, আমাদের একটা টেলিভিশন মাত্র ছিল, একটা রেডিও ছিল। আর বেসরকারি খাত উন্মুক্ত করে দিই টেলিভিশন, রেডিও। মোবাইল ফোন মাত্র একটা কোম্পানি সীমিত আকারে সেটা চলতো, কোনো মানুষের কাছে মোবাইল ফোন ছিল না। কারণ বিএনপির এক মন্ত্রী, তার একটা কোম্পানি, সেখানে একটা মোবাইল ফোনের দাম ছিল 1,30,000 টাকা সেই যুগে, এবং ফোন করলে 10 টাকা পার মিনিট, ধরলেও 10 টাকা। কাছে সীমিত কিছু লোকই ব্যবহার করতে পারত। তো ওই বিএনপি কিছু অর্থশালী, এটা আর কারোর পক্ষে ব্যবহার করা সম্ভব ছিল না। তাছাড়া কোনো টেলিফোন ডিজিটাল ছিল না, সব অ্যানালগ ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পরেই কিন্তু আমরা এই উদ্যোগ নিই। কম্পিউটার শিক্ষা থেকে শুরু করে সমস্ত আধুনিক প্রযুক্তি জ্ঞান যাতে বিকশিত হয় তার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা বহুমুখী শিক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা, কারিগরি শিক্ষার ব্যবস্থা, প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা কারিগরি স্কুল এবং ইনস্টিটিউট তৈরি করে দিচ্ছি, যেন আমাদের ছেলেপেলেরা লেখাপড়ার সাথে সাথে যেন তারা সত্যিকারভাবে দক্ষ জনশক্তি হয়ে গড়ে উঠতে পারে, যাতে তারা নিজেরা কাজ করতে পারে, পর মুখোমুখি না হয়। সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা সেইভাবেই কিন্তু প্রতিটি পদক্ষেপ নিচ্ছি। কারণ আমি এর কথা মনে করি যে আমাদের দেশটা ভবিষ্যতে কারা পরিচালনা করবে, আজকে যারা তরুণ যুবক, আগামীতে তারাই করবে। আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।
আজকে বাংলাদেশ যদি একটু একটু আপনার পিছনে ফিরে তাকান, যতদিন 75-এর পর থেকে 21 বছর, আর তারপরে মাঝখানে 8টা বছর 2001 থেকে 2008, আমাদের এই সময়টা নষ্ট হয়ে গেছে। 96 থেকে 2001 পর্যন্ত আমি যখন সরকারে ছিলাম, আমি কর্মসংস্থান ব্যাংক তৈরি করে দিয়েছিলাম। বিনা জামানতে একজন যুবক যেন ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই সুযোগ আমরা সৃষ্টি করেছিলাম এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছিলাম। সেই সাথে সাথে যারা বিদেশে যাবে, ঘর বাড়ি জমি যে বিক্রি করে যেতে হয়, সে যাতে না করতে হয়, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, সেখান থেকে ঋণ নিয়ে যেতে পারে, এমনকি বিনা জামানতেও ঋণ পেতে পারে। রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করেছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করবার যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনী ইশতেহারে, কারণ 96 সালে আমরা কম্পিউটার এবং তার পাস সব কিছু থেকে আমরা বিভিন্ন ট্যাক্স প্রত্যাহার করে সেগুলি আমরা কাজে ব্যবস্থা করি। আমরা বেসরকারি খাতে যাতে হাসপাতাল তৈরি হয় তার ব্যবস্থা করি। বেসরকারি খাতে বিমান চলাচল, হেলিকপ্টার চলাচল থেকে শুরু করে, অর্থাৎ ব্যাংক, বিমা সব কিছু একটা উন্মুক্ত করে দিয়েছিলাম এই জন্য যে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তত বেশি আমার যুবকরা কাজে পাবে, তাদের বেকারত্বের অভিশাপ নিয়ে বসে থাকতে হবে না। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এই সকল পদক্ষেপ। এবং আমরা আজকে সারা বাংলাদেশে আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি। সেখানে কিন্তু উদ্যোক্তা একটি ছিল, একটি মেয়ে, এইভাবে যাতে করে প্রত্যেকে সেখানে কিছু কাজ পাবে এবং একটাকে কেন্দ্র করে আরও অনেক মানুষের কর্মসংস্থান যাতে হয় সেদিকে ব্যবস্থা আমরা নিয়েছি। এবং আমাদের সরকারের একটা নীতিমালা হচ্ছে যে শুধু আমরা রাজধানী ভিত্তিক উন্নতি করি না, আমাদের উন্নয়নটা হচ্ছে একবারে গ্রাম ভিত্তিক। কাজে আমরা প্রত্যেকটা শহরকে সার্বিকভাবে উন্নত করে সকল প্রত্যেকটা গ্রামকে উন্নত করে গ্রামের মানুষ যেন শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পায়, আমরা সেইভাবে কিন্তু বাংলাদেশকে গড়ে তুলছি। অর্থাৎ গ্রামীণ জনগোষ্ঠী তারা শহরের সব সুবিধা পাবে এবং উন্নয়নটা সব জায়গায় সমানভাবে হবে। সে ব্যাপক হারে রাস্তাঘাট আমরা করে দিচ্ছি। আজকে বিদ্যুতের জন্য হাহাকার ছিল, বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আজকে 97% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। মুজিব বর্ষে আমাদের লক্ষ্য প্রত্যেকটা ঘরে ঘরে আমরা আলো জ্বলবো এবং 97% এখন আপনারা বিদ্যুৎ দিতে পারছি। ইনশাআল্লাহ 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা পালন করবো, প্রত্যেক ঘরে আমরা বিদ্যুৎ দিতে পারবো। কিন্তু এই বিদ্যুৎ আমরা দিচ্ছি, রাস্তাঘাট করে দিচ্ছি, পাশাপাশি আমাদের নৌপথ, রেলপথ, বিমান সব পথগুলি আমরা উন্মুক্ত করে দিচ্ছি। তার উদ্দেশ্য একটাই, যে আমাদের যুব সমাজের মাঝে যে মেধা মনন আছে সেটা দিয়ে তারা যেন কাজে লাগাতে পারে, তার জন্য নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। শুধু একটু 2 পাতা পড়েই চাকরির পিছনে ছুটোছুটি না, নিজেরা কাজ করে আরও 10 জনকে চাকরি যেন দিতে পারে, সেই ধরনের চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। যেখানে আমাদের যেমন আওয়ামী লীগের যে রিসার্চ সেন্টার, সেখান থেকে আমাদের ব্যবস্থা নিয়েছি, যেমন ইয়াং বাংলা, তারা স্টার্ট আপ প্রোগ্রাম করে ট্রেনিং দিয়ে সকলের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দিয়ে তাদেরকে এগিয়ে দিচ্ছে সামনের দিকে, যেন নিজেরা কিছু কাজ করা, সাথে আরও কিছু মানুষকে কাজের সুযোগ দেওয়া। এবং এই যে প্রথমে কাজ করতে গেলে যেটা মূলধন যেটা লাগে, স্টার্ট আপ অর্থাৎ শুরু, প্রাথমিকভাবে শুরু, তার জন্য আমরা বাজেটে আলাদা টাকাও রেখেছি যে কেউ যদি কোনো উদ্যোগ নিয়ে কাজ করতে চায়। কারণ এখন তথ্য প্রযুক্তিটা অর্থাৎ আইসিটি, এই আইসিটিটা হচ্ছে, আইসিটি ডিভাইসটা এখন সব থেকে আধুনিক এবং সব থেকে প্রয়োজন এবং সব থেকে বেশি আমরা রপ্তানি করতে পারি। কাজে আমরা সেদিক থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা এবং ওই ক্ষেত্রেও যেন কর্মসংস্থান হয় তার ব্যবস্থা আমরা নিয়েছি। ফ্রিল্যান্সারের মাধ্যমে, যার জন্য আমরা কিন্তু ট্রেনিং দিয়েছি, এই যে ডিজিটাল সেন্টার করে দিয়েছি এবং আমরা যে কম্পিউটার ট্রেনিং করে দিয়েছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, ব্রডব্যান্ড সমগ্র বাংলাদেশে আমরা দিয়ে দিচ্ছি, যার ফলে আজকে গ্রামে বসেও মানুষ বিদেশে কাজ করতে পারে এবং
অর্থ উপার্জন করতে পারি। তবে ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে আমি জানি, যেহেতু এখানে কোনো রেজিস্ট্রেশনও করতে হচ্ছে না বা কোনো সার্টিফিকেটও নাই, সনদ নাই, স্বীকৃতি নাই, তারা যে অনেক সময় অনেকে যদি বলে আপনি কি করেন ফ্রিল্যান্সার, অনেকে বুঝতেই পারে না ব্যাপারটা কি, কেউ হয়তো তার স্বীকৃতি দেয় না। তো সেটা নিয়েও আমরা সজীব অজয় জয়ের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের আইসিটি মিনিস্ট্রি এবং সকলে মিলে উদ্যোগ নিচ্ছে, এবং আমাদের যুব মন্ত্রণালয়, যে যারা এই ধরনের ফ্রিল্যান্সিংয়ে কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায় বা একটা সার্টিফিকেট তাদের হাতে থাকে যে তারা যেটা কাজ করছে এবং কাজকে তারা যে অর্থ উপার্জন করছে এটাও একটা কাজ। কারণ আজকে আমরা যেহেতু আমাদের যুব সমাজ অনেক বড়, কাজে তারা দেশে বসে বিদেশে কাজ করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের সাথে যে সময়ের পরিবর্তন, ওইটুকু কাজে লাগিয়ে অনেকে কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারে এবং সেটা তারা করছে, কিন্তু তার একটা স্বীকৃতি দরকার হয়। কারণ কোনো কাজ করতে গেলে, চাকরি করতে গেলে, এমনকি এটা আমার কাছে এ ধরনের অভিযোগ এসছে যে বিয়ের বাজারেও যদি বাবা বিয়ে ঠিক করতে যাবে বলে ছেলে কী করে ফ্রিল্যান্সার বলে, সেটা আবার কি, এখানে আমি মেয়ে দেবো কেন, সেটাও একটা সমস্যা পড়তে হয়। আবার কারো হয়তো নিজেরা ফ্রিল্যান্সার করেছে, ছেলে মেয়ে আছে, স্কুলে ভর্তি করতে নিয়ে গেছে, ভর্তি করবে না স্কুল, ভালো স্কুল, কেন, আপনি কি ইনকাম করেন তার তো কোনো নিশ্চয়তা নাই। হয়তো 2 লাখ 3 লাখ টাকা কামাই করছে, কিন্তু তার তেমন কোনো স্বীকৃতিটা নাই যে এই টাকাটা সে অর্জন করছে, তার ছেলে মেয়েকে ভর্তি করতে চায় না, সে ধরনের অভিযোগও এসছে। বা কোথাও একটা কাজে গেলে পরে তার আয়টা কি, উপার্জনটাকে সেটা দেখাতে পারছে না, সেজন্য আমরা এভাবে চিন্তা করছি যে এ ব্যাপারটা আমরা একটা সুযোগ সৃষ্টি করে দেব যাতে তারা কাজ করতে পারে। সেই সাথে সাথে আমরা একই যেমন কর্মসংস্থান ব্যাংক করেছি, আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, এসএমই ফাউন্ডেশন দিয়েছি, যার মাধ্যমে আমাদের যুব সমাজ নিজেরা শুধু চাকরি বিষয়ে ছুটবে না, চাকরি দেবার মতো নিজেদের যোগ্যতা অর্জন করবে, সেই ধরনের কাজ যাতে তারা করতে পারে সেটাই আমরা চাই। যে সে ধরনের মন মানসিকতা থাকতে হবে, উদ্যোক্তা হতে হবে, নিজেদেরকেই তৈরি করতে হবে। এবং এই দেশটা আমরা স্বাধীন করেছি কারণ এখানে লাখো শহীদের রক্তের বিনিময়ে, মাঝখানে আমাদের অনেক ঝড়ঝাপটা গেছে, এটা মনে রাখতে হবে। তা আমরা চাই না যে আমাদের দেশ আবার সেই ব্যর্থতা পর্যবসিত হোক। 75-এর পর যে অবস্থা ছিল সেই ধরনের যেন অন্ধকার যুগ আর বাংলাদেশের মানুষের জীবনে না আসে। বাংলাদেশের মানুষ আজকে যে আলোর পথে যাত্রা শুরু করেছে সেটাই যেন আমরা ধরে রাখতে পারি। এই করোনা ভাইরাসের কারণে আজকে সারা বিশ্ব স্থবির হয়ে আছে। আমরা সাথে সাথে কতগুলি পদক্ষেপ নিয়েছি, সেই সাথে সাথে আহ্বান করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। সেখানেও আমরা আমাদের যুব সমাজকে ধন্যবাদ জানাই। যখন ধান কাটা নিয়ে সমস্যা ছিল, আমি যখন আহ্বান করলাম, আমাদের ছাত্রলীগে বললাম, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আমাদের কৃষক লীগ সকলে ঝাঁপিয়ে পড়ল এবং কৃষকের পাশে যে দাঁড়ালো। যে কোনো কাজেরই মর্যাদা আছে, যে জিনিস খেয়ে আমাদের জীবন বাঁচে আর সেই ফসলের মাঠে কাজ করলে কারো মর্যাদাহানি হয় না, বরং এই কাজ করে কৃষকের পাশে দাঁড়ানোর ফলে আমি মনে করি আমাদের ছাত্র এবং যুবদের সম্মান জাতির কাছে আন্তর্জাতিকভাবেও অনেক 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 বৃদ্ধি পেয়েছে। সেজন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন যে এভাবেই মানুষের পাশে দাঁড়াতে হবে। নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নাই। সেখানে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস বা এই ধরনের কোনো কাজের সাথে যেন কেউ সম্পৃক্ত না হন। হয়তো তাৎক্ষণিকভাবে নগদ মোটা টাকা দিতে পারি, কিন্তু আসলে এখানে কোনো জীবনের নিশ্চয়তা থাকে না। আর এর বিরুদ্ধে আমাদের যে কঠোর অবস্থান, যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আমাদের অবস্থানটা কিন্তু খুব কঠোর থাকবে, এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় একটা জবাব দিতে থাকতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের প্রতি একটা দায়িত্ববোধ থাকতে হবে এবং এই দায়িত্ববোধটা নিয়েই কিন্তু আগামী দিনে চলতে হবে, সেটাই আমরা চাই। আমরা কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছি এই কারণে যে কারিগরি শিক্ষা হলে পরে দেশে বিদেশে কাজ করার সুযোগ হয়। সেখানেও আমার যুবকদের প্রতি একটি আহ্বান থাকবে, কারণ আমরা জানি অনেক সময় দালালদের খপ্পরে পড়ে
জমি জমা বিক্রি করে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশে ছুটে যায় সোনার হরিণ ধরতে। তারপরে দেখা যায় যে সেখানে তো না কাজ পাওয়া যায়, না চাকরি পাওয়া যায়, অকাতরে জীবনটা দিতে হয়। বাবা মা ভাই বোন তাদের কি অবস্থাটা দাঁড়ায়, অথচ এটা কিন্তু প্রয়োজন নেই। আমরা বিদেশে পাঠানোর জন্য প্রত্যেকটা আমাদের ডিজিটাল সেন্টার সমগ্র বাংলাদেশে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা আছে। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এবং কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কোথায় চাকরি, সঠিক চাকরি কিনা, বেতন আছে কিনা, বেতন পাবে কিনা, প্রতারণার শিকার হচ্ছে কিনা, সেগুলির তথ্য নেওয়ারও সুযোগ এখন আছে। কারণ তথ্য প্রযুক্তির যুগে আজকে বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ, একটা ছোট্ট জায়গা, সেখান থেকে সব খবর পাওয়া যায়। তো সেটা নিশ্চিত হয়ে কিন্তু এই সোনার হরিণ ধরার জন্য বিদেশে পাড়ি না জমানোই ভালো, যেতে হলে সব কিছু জেনে যাওয়া ভালো। আর তাছাড়া আমাদের নিজের দেশে আমি কর্মসংস্থান ব্যবস্থা করে দিচ্ছি, সমগ্র বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমাদের যেহেতু মাটি উর্বর, আমাদের ফসল আমরা উৎপাদন করতে পারি। আজকে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে 2য় স্থান অধিকার করে আছে। আজকে ধান বা খাদ্যশস্য বা দানাদার শস্য উৎপাদনে আমরা 3য় স্থান অধিকার করে আছি। আমাদের মানে যেটা জাতিপিতা বলতেন যে আমাদের মাটি এত উর্বর যে একটা বীজ ফেললেও গাছ হয়, গাছ হলে ফল হয়, এদেশের মানুষ কেন না খেয়ে কষ্ট পাবে। তা আমাদের যে কোনো একটা উদ্যোগটাই কিন্তু কাজে লাগে এবং আমরা এটা চাই আমরা যে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা বা যে কোনো ধরনের কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা, অথবা যে কোনো বিদেশে যা আমরা পাই। আর আইসিটিটা তো এখন সব থেকে বেশি মানে মূল্যবান। আমরা প্রত্যেকটা স্কুলে এখন সেখানে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষকে আধুনিক প্রযুক্তির শিক্ষা দিয়ে দিচ্ছি। কাজে এই শিক্ষাটা নিয়ে যথাযথভাবে সেটা কাজে লাগাতে পারলেই কিন্তু কারো আর ওই বিদেশে ওভাবে ছুটোছুটি করে যেতে হবে না, কারণ আর এই প্রতারণার শিকারও হতে হবে না। আমাদের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি আমরা বাস্তবায়ন করে তার মাধ্যমে আমরা যুবকদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এবং এ পর্যন্ত আমরা পর্যায়ক্রমিকভাবে সমস্ত উপজেলায় করব। কিন্তু যেসব এলাকাগুলি সব থেকে দরিদ্র ছিল সে এলাকাগুলিতে আমি দিচ্ছি এবং আমরা ধীরে ধীরে প্রায় সারা বাংলাদেশেই এই ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে একটা ট্রেনিং এবং তারপরে সেখানে কাজের ব্যবস্থা। আমরা সমগ্র বাংলাদেশে কমিউনিটি হেলথ ক্লিনিক করে দিচ্ছি, সেখানে অনেক মানে যুবরা কাজ পাচ্ছে, যুব মহিলারা কাজ পাচ্ছে, সেটাও কর্মসংস্থান একটা সৃষ্টি করা, সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই কাজগুলি করে দিচ্ছি। এবং ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করার ফলে আজকে তার যেমন একটা ট্রেনিং হচ্ছে, একটা ভাতা পাচ্ছে, তারপরে পরবর্তীতে যেহেতু অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে, সাথে সাথে একটা অস্থায়ী চাকরি প্রথম পাচ্ছে, আবার স্থায়ী চাকরিরও একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। কাজে সেই সুযোগটা সকলে গ্রহণ করবেন, সেটাই আমরা চাই। আমাদের তরুণ সমাজ আমি মনে করি যে আসলে যদি ভালোভাবে ট্রেনিং করানো যায় তাহলে অনেক মেধার পরিচয় তারা দিতে পারে। আমরা বিভিন্ন জায়গায় আমরা যেমন হাইটেক পার্ক করে দিচ্ছি, আমরা সফটওয়্যার টেকনোলজি পার্ক করে দিচ্ছি, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি। এতে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ট্রেনিং নিচ্ছে এবং তাদের কর্মসংস্থান হচ্ছে। এসব সেন্টারও যেমন কাজ পাচ্ছে, আবার এটা দিয়ে তারা নিজেরা ব্যবসা বাণিজ্য করে নিজেদের কাজ করবারও একটা সুযোগ পাচ্ছে। আর এই আধুনিক প্রযুক্তিটাই এখন সবথেকে বেশি প্রয়োজন, যা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কাজে আমরা সরকারে আসার পর এ পর্যন্ত প্রায় 2 কোটির মতো আমরা যুবক এবং যুব মহিলাকে কাজের ব্যবস্থা করে দিয়েছি, কর্মসংস্থার ব্যবস্থা করেছি, চাকরি দিয়েছি। বিদেশেও সব থেকে বেশি আমরা কর্মী প্রেরণ করেছি। কাজে আমাদের লক্ষ্যটা হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে হ্যাঁ, এটা ঠিক যে একটা সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি যে এই করোনা ভাইরাসের কারণে সব কিছু একটা স্থবিরতা এসে গেছে। এমনকি খেলাধুলা সংস্কৃতি চর্চা বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল, এখন সেখানে কিন্তু বাংলাদেশ পিছিয়ে থাকেনি। প্রতিটি খেলাধুলায় কিন্তু বাংলাদেশ সেই ক্রিকেট হোক, ফুটবল হোক, এমনকি আমাদের মেয়েদের ছেলেদের সব ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল।
কিন্তু করোনা ভাইরাস সব কিছুই যেন একটা স্থবির করে দিয়েছে। সব থেকে দুঃখজনক হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছে না। তো সেটা আমাদের সারা বিশ্বব্যাপী এই অবস্থার সৃষ্টি হচ্ছে। তারপরেও আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাসগুলি চালাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি। আর আমি এটাও বলবো, সবাই যার যার পড়াশোনা নিজেরা একটু করতে হবে, বাবা মাও সেটার জন্য দেখে, আর খেলাধুলার প্র্যাকটিসটাও যেন ধীরে ধীরে একটু থাকে, সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আর বর্তমানে আবার আপনারা জানেন যে বিশ্বব্যাপী সেই করোনা ভাইরাসের একটা প্রাদুর্ভাব ব্যাপকভাবে দেখা দিচ্ছে। এখন ইউরোপের অনেক দেশ, ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে লকডাউন ঘোষণা দিয়েছে। আমাদের সবাইকে একটু সুরক্ষিত থাকতে হবে। যে কোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করবেন। আমি হয়তো মাস্ক ছাড়া বক্তৃতা দিচ্ছি, আপনারা ভাবছেন যে আমি মাস্ক ছাড়া, কিন্তু আমার আশেপাশে কিন্তু বেশি লোক নাই, কেউ নাই, সব এত দূরে। কাজে সেই দূরে দূরে সবাই থাকা, যখন মানুষের কাছে বা একসাথে বসা বা কোনো জায়গায় যাওয়া, তখন মাস্কটা ব্যবহার করবেন। সারাক্ষণ পরে থাকতে হবে তা নয়, কিন্তু যখন কারোর সাথে মিশবেন বা কোনো জনসমাগম বা মার্কেটে যাবেন বা কোথাও যাবেন, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করে নিজেকে সুরক্ষিত করবেন, অপরকেও সুরক্ষিত করবেন। এবং সবাই একটা নিয়ম মেনে চলবেন, যাতে করে আমরা এই করোনা ভাইরাস থেকে যেভাবে আমরা মানুষকে রক্ষা করছি সেটা রক্ষা করতে পারি। কারণ এটা প্রত্যেকেই নিজ নিজ একটা দায়িত্ব থাকবে, সেটাই আমরা চাই। কারণ আমরা বেসরকারি খাতটাকে ব্যাপকভাবে উন্মুক্ত করেছি এই কারণে, যাতে করে আমাদের যুব সমাজের কর্মসংস্থান হয়। আর করোনা ভাইরাসের এই অবস্থা মোকাবেলা করার জন্য আমরা যে প্রণোদনা প্যাকেজ দিয়েছি, সেটা দিয়েছি যেন আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত থাকে। সেই কারণেই আমরা 1,12,633 কোটি টাকার 21টা প্রণোদনা দিয়েছি। আর যখনই করোনা ভাইরাস দেখা দিচ্ছে সমস্ত ইউরোপে সব জায়গায়, আমাদের দেশেও যখন এটা আসতে শুরু করেছে, সাথে সাথে আমরা 21 দফা নির্দেশনা দিয়েছিলাম। কাজে আবারও এখন সময় এসে গেছে, এখন থেকেও বাইরের থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা। এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে, যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে। কারণ আমার দেশের মানুষকে মানে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা করি সেটা আপনারা করবেন। আমরা যাতে আমাদের মানে অর্থনীতিটা স্থবির না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপ নিচ্ছি, যার জন্য আমাদের এখনও অর্থনৈতিক গতি অনেকটা মানে সচল আছে। কিন্তু অনেক উন্নত দেশও কিন্তু এটা করতে পারছে না। তাছাড়া আমাদের অনেকগুলি মেগা প্রজেক্ট সেগুলো এগিয়ে যাচ্ছে, যেমন পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচে টানেল, আমাদের মেট্রো রেল থেকে শুরু করে রাস্তাঘাটের কাজ, বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ, সেগুলি কিন্তু আমরা অব্যাহত রেখেছি। মাঝখানে হয়তো 2 মাস আমাদের সময় নষ্ট হয়েছে, কিন্তু কাজগুলি চলছে। এবং এই কাজগুলি হয়ে গেলে পরে এবং সেখানেও বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কাজে আমি এটাই বলবো যে আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পর থেকে অর্থনীতি যেমন গতিশীলতা পেয়েছে, আমরা এখন উন্নয়নশীল দেশে মর্যাদা অর্জন করেছি। আজকে আমাদের মাথাপিছু আয় 2064 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমাদের রিজার্ভ আজকে 41 বিলিয়ন। আমরা বিদেশে বিনিয়োগ আনার জন্য আমরা বিশেষ তহবিল তৈরি করে দিচ্ছি। আমাদের জন্য অর্থনৈতিক চাকাটা সচল থাকে, তার জন্য যা যা করণীয় করেছি, এটা কার জন্য করছি? আজকে যারা যুবক আগামী দিনে এই দেশের কর্ণধার হবে, আবার আজকে যে শিশুটা জন্ম নিল তার ভবিষ্যৎটা যেন উন্নত হয়, সেই বিষয়টা চিন্তা করেই আমাদের এই সমস্ত পদক্ষেপ আমরা নিচ্ছি। কাজে আমি বলবো যে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর বিশেষ করে যুব সমাজকে যে বলবো যে আপনি একটা ডিগ্রি নিয়েই কোথায় চাকরির পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করবো, আরও 10 জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব, এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব, আমার মধ্যে সেই শক্তিটা আছে, সেই শক্তিটা আমি কাজে লাগাবো। এই চিন্তাটা মাথায় যেন থাকে আমাদের যুবকদের। আমরা তো বিরুদ্ধে হয়ে গেছি, আমাদের তো সময় শেষ, কিন্তু যুবকরাই তো আসলে দেশের প্রাণ সঞ্চার করবে। কাজে সেইভাবেই আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে যাক, এবং আমি সেটাই চাই। এই কথা বলে আমি যুব দিবস 2020
যেটা বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস 2020 এর যে কর্মসূচি সফল হোক এবং এই বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস 2020-এর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি এবং এর সাফল্য কামনা করছি এবং সকল যুবকদের জীবন মান উন্নত হোক সেটাই আমি চাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।